আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে ফ্যাট। ফ্যাটের আজকে হচ্ছে প্রথম লেকচার, এটা আমরা পড়ব। এখানে ফ্যাটের যে টপিকগুলো আছে সেই বিষয়ে আমাদের পড়তে হবে। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড দেয়ার টাইপস, সোর্সেস, নিউট্রিশনাল রোল অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তারপরে আছে হচ্ছে দেয়ার ইম্পর্টেন্স ইন হেলথ অ্যান্ড ডিজিজ, sources of dietary cholesterol and phospholipids and their role in the body। তারপরে আছে হচ্ছে ওমেগা 3 অ্যান্ড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড দেয়ার রোল ইন দ্য বডি। আর এটার এই টপিকের উপরে হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে। ঠিক আছে, আমরা এখন প্রথমেই চলে যাই ফ্যাটের সম্পর্কে। ফ্যাট কি আসলে? ফ্যাট হচ্ছে essential macronutrients that the body uses for energy। আমরা জানি যে আমাদের বডিতে হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট তিনটা আছে: প্রোটিন, ফ্যাট আর হচ্ছে কি কার্বোহাইড্রেট। এই তিনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর বাকিগুলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। তো তার ভিতরে হচ্ছে ফ্যাট হচ্ছে একটা খুবই এসেনশিয়াল ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের বডিতে এনার্জি উৎপাদনের জন্য, তারপরে হরমোন প্রোডাকশনের জন্য, সেল গ্রোথ অ্যান্ড নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের জন্য কাজ করে থাকে। আর 1 গ্রাম ফ্যাট থেকে হচ্ছে আমরা 9 ক্যালোরি শক্তি পেয়ে থাকি। আর এই ফ্যাট আমাদের বডিতে ফুয়েল সোর্স হিসেবে কাজ করে, জ্বালানি হিসেবে কাজ করে থাকে। আর ফ্যাট ক্যান রেফার টু বডি টিস্যু, কেমিক্যাল কম্পাউন্ড অর ফিজিক্যাল ডিসক্রিপ্টর। তারপরে হচ্ছে ইন বায়োলজির ভাষায় যদি আমরা বলতে চাই, ইট ইজ অ্যান এসেনশিয়াল ম্যাক্রোনিউট্রিয়েন্ট দ্যাট স্টোরস এনার্জি, ইনসুলেটস দ্য বডি অ্যান্ড প্রোটেক্টস অর্গান। এটা আমাদের বডিতে এনার্জিকে স্টোর করে রাখে এবং এটার প্রয়োজন অনুযায়ী এটা কাজ করে থাকে এবং আমাদের বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে তাদেরকে সুরক্ষা দিয়ে থাকে। তারপরে হচ্ছে কম্পোজিশনস অফ ফ্যাট। ফ্যাটের কম্পোজিশনের মধ্যে আমরা যদি দেখি, এখানে আসলে ফ্যাট দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এদের সমন্বয়ে গঠিত। তো এখানে আছে ফ্যাটস বা লিপিডস আর প্রাইমারিলি কম্পোজড অফ ট্রাইগ্লিসারাইডস which make up about 90% of dietary and stored body fats. A single triglyceride molecule is formed by combining one glycerol molecule with 3 fatty acid chain। এখানে হচ্ছে এই যে দেখো তিনটা ফ্যাটি অ্যাসিড, 3 ফ্যাটি অ্যাসিড আছে, তার সাথে যখন একটা গ্লিসারল যুক্ত হয়, এই ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারলের সমন্বয়ে হচ্ছে ট্রাইগ্লিসারাইড উৎপন্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। এখানে আরেকটু বিস্তারিত বলা হয়েছে, যে এটা শুরুতেই বললাম যেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে এটা গঠিত। এটার ক্ষেত্রে হচ্ছে তোমার 3টা ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে একটা গ্লিসারলের সমন্বয়ে টিজি গঠিত হয়ে থাকে। তারপরে আসি এটার ক্লাসিফিকেশন। ফ্যাটের ক্লাসিফিকেশনের মধ্যে যদি আমরা অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী যদি এটাকে আমরা যদি ক্লাসিফাইড করি, তাহলে এর ফ্যাট হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে সিম্পল লিপিড, তারপরে কম্পাউন্ড লিপিড, এরপরে হচ্ছে ডিরাইভড লিপিড। তো এই সিম্পল লিপিডটা হচ্ছে এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড। এটা আবার 2 ধরনের, একটা হচ্ছে ফ্যাট আর একটা হচ্ছে ওয়াক্স। ফ্যাট হচ্ছে এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, আর ওয়াক্স হচ্ছে এস্টার্স অফ লং চেইন ফ্যাটি অ্যাসিড অ্যান্ড লং চেইন অ্যালকোহল। আবার একইভাবে যদি কম্পাউন্ড লিপিডেরটা দেখি, যে এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল কন্টেইনিং আদার গ্রুপস অলসো। মানে আমরা সিম্পল লিপিডের ক্ষেত্রে দেখছি যে এটা শুধুমাত্র ফ্যাটি অ্যাসিডের এস্টার, আর কম্পাউন্ড লিপিডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা ফ্যাটি অ্যাসিডের সাথে বিভিন্ন ধরনের যে অ্যালকোহল বা অন্যান্য গ্রুপ এর সমন্বয়ে গঠিত হয় কম্পাউন্ড লিপিড। তারপরে আসি হচ্ছে ডিরাইভড লিপিড। ডিরাইভড লিপিডের ক্ষেত্রে কম্পোজড অফ হাইড্রোকার্বন রিংস অ্যান্ড এ লং হাইড্রোকার্বন সাইড চেইন। এই 3 ধরনের ফ্যাটের সমন্বয়ে তোমার কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী ফ্যাট হচ্ছে 3 ধরনের। তাহলে আমরা দেখলাম যে সিম্পল, কম্পাউন্ড আর হচ্ছে ডিরাইভড। আর সিম্পল লিপিড এই ক্ষেত্রে আবার 2 প্রকার, একটা হচ্ছে তোমার ফ্যাট আর একটা হচ্ছে ওয়াক্স। ওকে, এখানে হচ্ছে আবার টোটাল ক্লাসিফিকেশনটাকে একবারে ওভারভিউ করা হয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো অন দ্য বেসিস অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে এটাকে হচ্ছে তোমার 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা স্যাচুরেশনের উপরে ভিত্তি করে, আবার আরেকটা হচ্ছে ইসেনশিয়ালের
টির উপরে ভিত্তি করে। স্যাচুরেশনের উপরে ভিত্তি করে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলোর ডিটেলস সম্পর্কে আমরা একটু পরেই দেখব। তারপরে হচ্ছে এর তোমার হচ্ছে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, আরেকটা হচ্ছে নন ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে। আর এরপরে সোর্সের উপরে ভিত্তি করে এটা হচ্ছে দুই প্রকার, একটা ভিজিবল ফ্যাটস আর একটা হচ্ছে ইনভিজিবল ফ্যাটস, আর একটা ভেজিটেবল ফ্যাটস অ্যান্ড এনিম্যাল ফ্যাটস। আর কেমিক্যাল কম্পোজিশনের উপরে ভিত্তি করে তিন প্রকার, যেটা মাত্রই আমরা পড়লাম, সিম্পল, কম্পাউন্ড আর হচ্ছে ডিরাইভড লিপিড। ওকে, এখন হচ্ছে আমরা এই যে কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে যে তিন প্রকার পড়লাম, এটার একটু বিস্তারিতটা একটু দেখব যে এটা আসলে কি কি আছে এবং এর বিস্তারিত জিনিসগুলা কি কি আছে একটু দেখি। তো আমরা শুরুতেই জানি যে এটা তিন ধরনের লিপিড আছে, সিম্পল, কম্পাউন্ড আর হচ্ছে ডিরাইভড লিপিড। তো সিম্পল লিপিডের মধ্যে এই যে ফ্যাট অ্যান্ড অয়েলস আর ওয়াক্স, এটা শুরুতে আমরা যখন যে স্ট্রাকচারটা দেখেছিলাম ওটার মধ্যেই ছিল। তো এখানে ট্রাইগ্লিসারাইডস এর মধ্যে কি আছে সেটা একটু দেখি। দ্য মোস্ট কমন টাইপ অফ ফ্যাট, এটা হচ্ছে একদম খুবই কমন ফর্ম। দে কনসিস্ট অফ ওয়ান গ্লিসারল মলিকিউল বাউন্ড টু থ্রি ফ্যাটি অ্যাসিড চেইন। আমরা যখন ফ্যাটের কেমিক্যাল কম্পোজিশন দেখেছিলাম তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তিনটা ফ্যাটি অ্যাসিডের সাথে এক অণু গ্লিসারল যুক্ত হয়ে কিন্তু ট্রিজি গঠিত হচ্ছে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইডস গঠিত হয়। তো সেটা হচ্ছে একদম মোস্ট কমন টাইপ অফ ফ্যাট। দিস অ্যাক্ট অ্যাজ দ্য প্রাইমারি লং টার্ম এনার্জি স্টোরেজ ইন দ্য বডি। এই টিজি আকারে কিন্তু আমাদের বডিতে এনার্জি স্টোরেজ হয়ে থাকে। তারপরে হচ্ছে ওয়াক্সেস। ওয়াক্স হচ্ছে এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ লং চেইন অ্যালকোহলস রেদার দ্যান গ্লিসারল। মানে এই ক্ষেত্রে গ্লিসারলের পরিবর্তে কি থাকে, লং চেইন অ্যালকোহল থাকে। যখন ফ্যাটি অ্যাসিডের সাথে তোমার গ্লিসারল থাকবে না কিন্তু অ্যালকোহলের সাথে তোমার স্টারিফিকেশন হবে, তখন সেটার নাম হবে ওয়াক্স। দে আর মোস্টলি ইউজড ফর প্রোটেকশন অ্যান্ড ওয়াটার প্রুফিং ইন নেচার, যেমন ইয়ার ওয়াক্স, প্লান্ট লিভস, এগুলা। এরপরে আসি কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিজ আর স্টার্স অফ ফ্যাটি অ্যাসিডস কন্টেইনিং অ্যান অ্যালকোহল অ্যান্ড এডিশনাল নন লিপিড গ্রুপস। এখানে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফসফোলিপিডস। ফসফোলিপিডস কি, কন্টেইন এ ফসফেট গ্রুপ অ্যান্ড এ নাইট্রোজেন কন্টেইনিং বেস ইন এডিশন টু গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। মানে এখানে তোমার গ্লিসারল ফ্যাটি অ্যাসিডের সাথেও তোমার আরও অন্যান্য গ্রুপ যুক্ত থাকে, সেটা ফসফেট গ্রুপ, তারপরে হচ্ছে নাইট্রোজেন কন্টেইনিং বেস, এইগুলা সংযুক্ত থাকবে। এরপরে হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড, ও আচ্ছা, এখানে ফসফোলিপিডের তোমার গুরুত্বপূর্ণ একটা ফাংশন আছে, এটা হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্টের ক্ষেত্রে কাজ করে থাকে, সেল মেমব্রেনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা খুবই কার্যকরী। তারপরে হচ্ছে গ্লাইকোলিপিডস। গ্লাইকোলিপিডস হচ্ছে তোমার কন্টেইন এ কার্বোহাইড্রেট গ্রুপ অ্যান্ড নাইট্রোজেন বাট নো ফসফেট। এখানে কিন্তু ফসফেট গ্রুপ ধারণ করবে না, এখানে কার্বোহাইড্রেট গ্রুপ আর নাইট্রোজেন গ্রুপ এগুলো যুক্ত থাকবে। দে আর টাইপিক্যালি ফাউন্ড ইন দ্য আউটার স্পেস সারফেস অফ সেল মেমব্রেনস হেল্পিং দ্য সেল রিকগনিশন। এটা হচ্ছে তোমার সেল মেমব্রেনের গঠনের জন্য গ্লাইকোলিপিড কাজ করে থাকে। তারপরে আসো হচ্ছে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন হচ্ছে লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়, আর এটা হচ্ছে মূলত লিপিডকে হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে, মানে প্রোটিনের সমন্বয়ে এটা সংযুক্ত থাকে এবং ব্লাড স্ট্রিমের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করে থাকে। তারপরে আসো ডিরাইভড লিপিড। ডিরাইভড লিপিডের মধ্যে আছে দিস আর সাবস্টান্সেস ড্রাইভড ফ্রম দ্য হাইড্রোলাইসিস অর ব্রেকডাউন অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড লিপিড। অর্থাৎ সিম্পল এবং কম্পাউন্ড লিপিডের সমন্বয়েই হচ্ছে ডিরাইভড লিপিড গঠিত হয়ে থাকে। তো এখানে দেখো, এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, ডিরাইভড লিপিডটাকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে এখানে পাচ্ছি ফ্যাটি অ্যাসিডস, তারপরে স্টেরলস পাচ্ছি, এরপরে তোমার আরও আছে ফ্যাট সলিউবল ভিটামিনস আছে। তো এখানে ফ্যাটি অ্যাসিডস এর মধ্যে আছে দ্য বিল্ডিং ব্লকস অফ ফ্যাটস। They are hydrocarbon chain with a carboxyl group at one end and can be further classified by bond type, saturated versus unsaturated or chain length. তারপরে হচ্ছে স্টেরলস। স্টেরলস হচ্ছে কমপ্লেক্স রিং স্ট্রাকচার লাইক কোলেস্টেরল which are vital for producing hormones and bile acids. এরপরে আছে ফ্যাট সলিউবল ভিটামিনস এর ক্ষেত্রে A, D, E and K. এরপর আসো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফ্যাটি অ্যাসিড। এই যে ফ্যাটি অ্যাসিডের উপরে ভিত্তি করে কিন্তু ফ্যাটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে এটা আসলে ওই যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের উপরে বেস করে, ঠিক আছে। বিকজ দেখো, বিকজ ফ্যাটি অ্যাসিড আর বিল্ডিং ব্লকস অফ মোস্ট ফ্যাটস।
Fats are often described based on the chemical structure of their fatty acid chain. প্রত্যেক ফ্যাটি অ্যাসিড চেইনের ক্ষেত্রে তোমার ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ডের উপরে বেস করে এটাকে হচ্ছে ক্লাসিফাইড করা হয়। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে তোমার এখানে একটা সিঙ্গেল বন্ড থাকবে। দ্য কার্বন চেইন কন্টেইন only single bonds. They are completely saturated with hydrogen atoms. Allow the molecules to pack closely together. They are typically solid at room temperature. এটার এক্সাম্পল হচ্ছে palmitic acid and stearic acid. এই যে এখানে আমরা এক্সাম্পলে যদি দেখি, দেখো এটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই স্যাচুরেটেড এখানে এই ডান পাশের অংশটা একটু কেটে গেছে, এখানে আর কি আরো হাইড্রোজেন ছিল। আর হচ্ছে এখানে দেখো বন্ড সি ডাবল ও এইচ, এটা দেখো ফ্যাটি অ্যাসিডের বন্ড সি ডাবল ও এইচ। এখানে এটা হচ্ছে স্যাচুরেটেড, এখানে দেখো কোনো ডাবল বন্ড নেই, সবগুলো দেখো হাইড্রোজেন বন্ডের সাথে সংযুক্ত। আর একইভাবে এখানেও দেখো, এখানে কিন্তু আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, তার মানে এখানে এটা কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর এটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। এরপরে আসি আনস্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে দ্য কার্বন চেইন কন্টেইনিং ওয়ান অর মোর ডাবল বন্ড, এখানে একটা থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ফ্যাটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা মনো আনস্যাচুরেটেড ফ্যাট আর একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট। তো এখানে জাস্ট উদাহরণটা দেওয়া আছে যে এটা মনো আনস্যাচুরেটেড যেটা সেটা অলেইক অ্যাসিড, তারপরে পলি আনস্যাচুরেটেড যদি বলি তাহলে এটার উদাহরণ আছে লিনোলেইক অ্যাসিড। এরপরে আসি হচ্ছে ফ্যাটি অ্যাসিডস। ফ্যাটি অ্যাসিডস এর মধ্যে আমরা দেখি ফ্যাটি অ্যাসিড কি, অলরেডি ফ্যাটের মধ্যে কিন্তু আমরা ফ্যাটি অ্যাসিড কথাটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। ফ্যাটি অ্যাসিডস হচ্ছে আর কার্বক্সিলিক অ্যাসিড, এই যে লাস্টে তোমার কার্বক্সিল গ্রুপ থাকবে। লাস্টের দিকে তোমার হচ্ছে কার্বক্সিল গ্রুপ থাকবে। তো এখানে দেখি ফ্যাটি অ্যাসিডস আর কার্বক্সিলিক অ্যাসিড উইথ লং হাইড্রোকার্বন চেইনস দ্যাট serve as the fundamental building blocks of dietary fats and cellular lipid. They provide concentrated cellular energy, protect vital organs, and are critical for forming structural cell membranes and regulating inflammatory responses. তো এটা তোমার সেল মেমব্রেনের ক্ষেত্রে, তারপরে ইনফ্লামেটরি বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড কাজ করে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে ডান পাশের দিকে কার্বক্সিল গ্রুপ সংযুক্ত আছে। তো এখানে আরেকটা দেখো পিকচার দেওয়া আছে। তো এই পাশের দিকে বন্ড সি ডাবল ও এইচ যেটা, সেটাকে হচ্ছে কার্বক্সিল গ্রুপ বলা হচ্ছে, আর বাকি অংশটাকে কিন্তু হাইড্রোকার্বন চেইন বলা হচ্ছে। এটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার। তো এখানে কেমিক্যাল স্ট্রাকচার যদি দেখি, এটার ক্ষেত্রে কিন্তু দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তোমার হেড বলা হচ্ছে আর একটাকে টেইল বলা হচ্ছে। এই যে কার্বক্সিল গ্রুপ যেটা, সেটাকে তোমার হেড অংশটা বলা হয়, আর বাকি যে অংশটা আছে হাইড্রোকার্বন যেটা, সেটাকে বলা হয় টেইল। তো হাইড্রোফিলিক এই হেড পার্ট যেটা, সেটাকে তোমার আবার হাইড্রোফিলিক বলা হচ্ছে, অর্থাৎ ওয়াটার লাভিং পার্ট বলা হয়। আর অপোজিট যে পার্টটা আছে হাইড্রোফোবিক পার্ট বলা হয়, এটাকে ওয়াটার ফিয়ারিং পার্ট বলা হয়। এরপরে আসা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন বাই স্ট্রাকচার। এটা স্ট্রাকচার অনুযায়ী তোমার ফ্যাটি অ্যাসিডের তোমার আছে, ক্লাসিফিকেশন আছে। এটাকে তিন ভাবে আর কি ক্লাসিফাইড করা হয়। প্রথমে যেটা আছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, হচ্ছে ফ্যাটের ক্লাসিফিকেশন আমরা যেরকম করেছিলাম, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তারপরে হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কোনো ডাবল বন্ড থাকবে না, কার্বন পরমাণুর মধ্যে কোনো ডাবল বন্ড থাকবে না, সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমরা একটু আগেই কিন্তু দেখেছি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কেমন দেখতে। তারপরে হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে এখানে হচ্ছে একটা ডাবল বন্ড থাকবে। তো এটার সোর্স হতে পারে অলিভ অয়েল, তারপরে অ্যাভোকাডো, আমন্ডস অ্যান্ড ক্যানোলা অয়েল। আবার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে দুই অথবা তার বেশি তোমার ডাবল বন্ড থাকতে পারে। এদের ভিতরে আমরা যদি সোর্স দেখি তাহলে ওয়ালনাট, সানফ্লাওয়ার সিডস অ্যান্ড ফিশ অয়েল, এগুলো হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলো হচ্ছে তোমার হার্ট হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই ভালো কাজ করে এগুলা।
তারপরে হচ্ছে এখন তোমার ইসেনশিয়াল বডিতে প্রোডাকশনের উপরে ভিত্তি করে বা ডায়েটারি পার্ট থেকে আমরা কি কি গ্রহণ করতে পারবো, কোন কোন ফ্যাটি অ্যাসিড পাবো, সেটার উপরে বেস করে এখানে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে নন ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তো ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে এটা আমাদের বডি এটা আমাদের করতে পারবে না, ইন্টারনালি এটা প্রোডাকশন করতে পারবে না, এটা হচ্ছে আমাদের খাবারের থেকে গ্রহণ করতে হয়। তো এটা হচ্ছে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আর যেটা আমাদের বডি নিজেই করতে পারবে, প্রডিউস করতে পারবে, সেটা হচ্ছে নন ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এটা খাবারের মধ্য থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটার ক্ষেত্রে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আলফা লিনোলেনিক অ্যাসিড একটা, আর একটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড একটা। তো এটাকে আবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলা হয়, এটাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বলা হয়। এটা আমরা একটু পরের ক্লাসে আমরা এটা সম্পর্কে বিস্তারিত পড়বো। এটা তোমাদের পরীক্ষায় আসে, ওমেগা 3 অ্যান্ড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এটা খুবই গুরুত্বপূর্ণ, ওমেগা 3 অ্যান্ড ওমেগা 6। তো আমরা এখান থেকে এতটুকুই জানবো যে ইসেনশিয়াল অ্যান্ড নন ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা কি। ওকে, এখন এই ফ্যাটি অ্যাসিডের তোমার হচ্ছে বায়োলজিক্যাল কিছু ফাংশন রয়েছে। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এনার্জি প্রোডাকশন। আমরা যখন লিপিড সম্পর্কে শুরুতে পড়েছিলাম তখনই কিন্তু পড়েছিলাম যে লিপিড কিন্তু আমাদের এনার্জি সোর্স হিসেবে কাজ করে থাকে, কারণ 1 গ্রাম ফ্যাট থেকে আমরা হচ্ছে 9 ক্যালোরি এনার্জি পেয়ে থাকি। তো এখানে এটা এনার্জি প্রোডাকশনের জন্য কাজ করবে। দে আর মেটাবোলাইজড টু প্রডিউস large amounts of ATP, the energy currency of your cells. তারপরে হচ্ছে সেলুলার স্ট্রাকচার। দে আর ভাইটাল কম্পোনেন্টস অফ ফসফোলিপিডস হুইচ ফর্ম দ্য মেমব্রেনস দ্যাট সারাউন্ড অ্যান্ড প্রোটেক্ট অল সেলস। এটা যে ফসফোলিপিড আমাদের সেল মেমব্রেনের জন্য কিন্তু ভাইটাল কম্পোনেন্ট হিসেবে, স্ট্রাকচারাল ইউনিট হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে আছে তোমার সিগন্যালিং অ্যান্ড ইনফ্লামেশন containing is a PUFAS, এটা হচ্ছে poly unsaturated fatty acid. It is certain poly unsaturated fatty acids are converted into hormones. এই যে poly unsaturated fatty acid কখনো কখনো কি হয়, হরমোনে কনভার্ট হতে পারে, যেমন ইকোসানয়েডস এরকম হরমোনে তোমার কনভার্ট হতে পারে, যেটা আবার রেগুলেট ইনফ্লামেশনকে রেগুলেট করতে পারে এবং সেটা আবার ইমিউন সিস্টেমে বুস্ট করতে পারে। অ্যান্ড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এমনকি এটা আমাদের নার্ভাস সিস্টেমে বা স্নায়ুতন্ত্রের ক্ষেত্রেও কাজ করে থাকে। আচ্ছা, এখন আসি তোমার ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম। অলরেডি আমরা কিন্তু মানে জেনে আসছি যে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলা। এখানে আবার এটা আলাদা করে দিয়েছে। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম গুলো লিখো, এটা ডেফিনেশন সহ এটার নামগুলো লিখো। তো আমরা আশা করি এটা লিখতে পারবো। আলফা লিনোলেনিক অ্যাসিড অ্যান্ড হচ্ছে লিনোলেইক অ্যাসিড, এই দুইটা। নেক্সট হচ্ছে তোমার বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই যে দেখো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এইটার তোমার বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কি কি আছে। পরীক্ষা আসে যে তোমার বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এটা লেখো, বর্ণনা করো। তো সেখানে তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আলাদা করে এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আলাদা করে সেটার ফাংশনটা লিখবে। তো এখানে প্রথমে যেটা আমরা দেখছি যে এটা ফ্যাটি অ্যাসিড যখনই থাকবে তখনই তো এটা এনার্জি স্টোরেজ হিসেবে কাজ করবে এবং মেমব্রেন স্ট্রাকচার হিসেবে কাজ করবে। আমরা একটু আগেও দেখে এসেছি যেটা হরমোন সিনথেসিসের জন্য কাজ করে থাকে। তারপরে যদি আরো স্পেসিফিক করে যদি আমরা পয়েন্ট আউট করে লিখি তাহলে এভাবে লিখতে পারি যে সেলুলার মেমব্রেন ইন্টিগ্রিটি, অর্থাৎ saturated fatty acid constitute at least 50% of cell membrane structure, where their rigid, straight carbon chain provide essential physical stability, insulation and control permeability. এটা সেল মেমব্রেনের স্ট্রাকচারের জন্য কাজ করে থাকে। তারপরে এনার্জি স্টোরেজ অ্যান্ড ফুয়েল, excess carbohydrates and proteins are converted into saturated fat and stored as triglycerides in adipose tissue. Upon oxidation, beta oxidation, they yield high amounts of ATP, serving as a primary fuel source, particularly for the heart and skeletal muscles. অর্থাৎ আমরা যখন কার্বোহাইড্রেট বা প্রোটিন থেকে মানে এই খাবার জাতীয় কার্বোহাইড্রেট বা প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেয়ে থাকি বা যখন আমাদের বডিতে এক্সেস পরিমাণে থাকে তখন সেটা কিন্তু ওই কার্বোহাইড্রেট বা প্রোটিন আকারে কিন্তু আমাদের বডিতে সেটা স্টোর হতে পারে না, ওইটা কিন্তু এই যে স্যাচুরেটেড ফ্যাট আকারে কিন্তু এটা কনভার্ট হয়। তারপরে কিন্তু এটা ট্রাইগ্লিসারাইড হিসেবে আমাদের বডিতে, অ্যাডিপোজ টিস্যুতে, তারপরে লিভারে, এই সব জায়গাতে কিন্তু স্টোর হয়ে থাকে। তো এই তারপরে আমার যখন প্রয়োজন হবে তখন কিন্তু সেখান থেকে ফ্যাট তোমার ভাঙতে থাকবে।
ওই প্রয়োজন অনুসারে, যেমন আমরা যখন রোজা রাখি বা অনেক সময় দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকি, তখন কিন্তু ওই ফ্যাটের থেকে আমরা কিন্তু ফুয়েল নিয়ে থাকি। তো সেভাবে কিন্তু কাজ করে থাকে। তারপর হচ্ছে হরমোন প্রোডাকশন। দে সার্ভ অ্যাজ ক্রুশিয়াল প্রিকারসর্স ফর দ্য সিনথেসিস অফ ভাইটাল স্টেরয়েড হরমোনস ইনক্লুডিং টেস্টোস্টেরন, তারপরে এস্ট্রোজেন অ্যান্ড কর্টিসল। এই হরমোনগুলা হিসেবেও তোমার অনেক সময় আমাদের বডিতে হচ্ছে সিনথেসিস হয়ে থাকে। তারপরে প্রোটিন সিগন্যালিং অ্যান্ড স্টেবিলাইজেশন। স্পেসিফিক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন পামিটিক অ্যাসিড আর হেভিলি ইনভলভড ইন পামিটোইলাশন, অর্থাৎ a biochemical process that anchors protein to cell membrane to regulate receptor activity cellular signaling। মানে এই পামিটিক অ্যাসিডটা হচ্ছে স্পেসিফিক এমন একটা তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে আমাদের বডিতে রিসেপ্টর অ্যাক্টিভিটির ক্ষেত্রে এবং সেলুলার সিগন্যালিং অর্থাৎ সংবেদনশীলতার ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করে থাকে সেল মেমব্রেনে। এরপরে আসি হচ্ছে তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কি কি বায়োলজিক্যাল ফাংশন আছে। এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এর পরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তো কোনগুলো আমরা জানি যে এটার ক্ষেত্রে হচ্ছে এক বা একাধিক তোমার ডাবল বন্ড থাকতে পারে। তো এখানে প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সেল মেমব্রেন ফ্লুইডিটি, অর্থাৎ এই তোমার এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে তোমার ensure cell membranes remain fluid and flexible allowing for proper cellular transport, membrane receptor function and cellular communication। অর্থাৎ যে তোমার সেলুলার যে কমিউনিকেশন, তারপরে হচ্ছে তোমার মেমব্রেন যে সংবেদনশীলতার যে ফাংশনগুলো আছে এবং প্রপার সেলুলার ট্রান্সপোর্টের ক্ষেত্রে তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাজ করে। তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার হেলথ। দে হেল্প রেগুলেট ব্লাড লিপিড প্রোফাইলস বাই ইনক্রিজিং হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যান্ড ডিক্রিজিং লো ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যান্ড ট্রাইগ্লিসারাইডস হুইচ রিডিউস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ। এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখন আপাতত তোমরা জেনে রাখো এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এটার পূর্ণরূপটা একটু দেখে নিও। আর এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। তো এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি করে, এই এইচডিএল কে হচ্ছে তোমার গুড কোলেস্টেরল বলা হয়, আর হচ্ছে এলডিএল কে হচ্ছে ব্যাড কোলেস্টেরল বলা হয়। তো এই গুড কোলেস্টেরল লেভেলটাকে তোমার হচ্ছে ইনক্রিজ করে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর এলডিএল অর্থাৎ ব্যাড কোলেস্টেরলটাকে ডিক্রিজ করে। আর হচ্ছে এভাবেই হচ্ছে তোমার হার্ট ডিজিজের ক্ষেত্রে আর কি সাহায্য করে থাকে, এটার ঝুঁকিটা কমায় ফেলে এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তারপরে আরেকটা আছে ইনফ্লামেশন অ্যান্ড ইমিউনিটি। এই যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে তোমার ওমেগা 3 অ্যান্ড ওমেগা 6 এর মধ্যে আছে অ্যাজ ডিরেক্ট প্রিকারসর্স টু সিগন্যালিং মলিকিউলস কল্ড ইকোসানয়েডস, প্রোস্টাগ্ল্যান্ডিনস অ্যান্ড লিপোট্রাইনস হুইচ কন্ট্রোল ইনফ্লামেটরি রেসপন্স অ্যান্ড ইমিউন ফাংশন। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা ইনফ্লামেশন এবং ইমিউনিটি বুস্টিং এর জন্য সাহায্য করে থাকে, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন থেকে রক্ষা করে। তারপরে হচ্ছে ব্রেন অ্যান্ড আই ডেভেলপমেন্ট। ব্রেন অ্যান্ড আই ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমার স্পেসিফিক ওমেগা 3 সাচ অ্যাজ ডিকোসাহেক্সানোইক অ্যাসিড আর স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল cornerstones of brain tissue, the cerebral cortex and the retina, making them essential for cognitive and visual development। তারপরে হচ্ছে এটা জিন এক্সপ্রেশনের ক্ষেত্রেও সাহায্য করে, তোমার ডিএনএ ট্রান্সক্রিপশন, এরপরে হচ্ছে তোমার ডিএনএ জিন এক্সপ্রেশনের রেগুলেশন, লিপিড মেটাবলিজম, তারপরে সেলুলার ডিফারেন্সিয়েশনের জন্য কাজ করে। আরেকটা হচ্ছে মেটাবলিক সাপোর্ট। মেটাবলিক সাপোর্টের ক্ষেত্রে দে আর মেজর কনস্টিটিউয়েন্টস অফ এডিপাস টিস্যুস, বডি ফ্যাট সার্ভ অ্যাজ হাইলি কনসেন্ট্রেটেড এনার্জি সার্ভস দ্যাট ক্যান বি মেটাবোলাইজড ফর এটিপি প্রোডাকশন। তো এটা আমাদের মেটাবলিজমের ক্ষেত্রেও কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সাহায্য করে থাকে। তো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কিন্তু ফাংশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এটা হার্ট হেলথের জন্য সাহায্য করে, তারপরে ইনফ্লামেশন বা ইমিউনিটি বুস্টিং এর জন্য, এরপর ব্রেন অ্যান্ড আই ডেভেলপমেন্টের জন্য, জিন এক্সপ্রেশনের জন্য, এবং আরেকটা হচ্ছে মেটাবলিক সাপোর্টের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট দিনে লিপিডের পরবর্তী অংশগুলো আমরা আবার পড়বো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।